বন্দ্যোপাধ্যায়ের চোখ সংক্রান্ত মামলায় আজকে সিঙ্গল বেঞ্চের হাইকোর্টে বিচারপতি মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি বললেন যে বিদেশে চোখ দেখাতে যাওয়া চলবে না। যদি আপনি চান এসএসকেএমে ডাক্তারদের একটা বিশেষ টিম তৈরি হবে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টোর মধ্যে সমস্ত মেডিকেল যা রিপোর্ট চোখের সেগুলো জমা দিতে হবে। তারা দেখবেন, বুঝবেন, এবং যদি সেই 3 জনের কমিটি, ডাক্তারদের যে কমিটি, তারা যদি মনে করেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চোখ দেখাতে যেতে পারেন, না হলে নয়। সেটাও কোর্টকে জমা দিতে হবে, কোর্ট পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে। এবং আজকে কোর্ট এটাও প্রশ্ন তুলেছে, আপনাদের সামনে আমরা হাল্লা বলে ক্লিয়ার করে দিই, যে ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চোখ দেখাতে যেতে চাইছেন, তার রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করতে পারা যায়নি, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা নেই। যে ডাক্তারবাবুর প্রেসক্রিপশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চোখ দেখাতে যাচ্ছেন, অর্থাৎ সেই জন হপকিন্স হাসপাতাল, কোটি কোটি টাকা খরচ, সেই খরচ করে তিনি চোখ দেখাতে যাচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের বাংলায় স্বপ্নের স্বাস্থ্য পরিষেবা তো এসএসকেএম দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন তার পায়ে লাগলো, তিনি এসএসকেএম এসে ভর্তি হয়েছিলেন। মমতা মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, কখনো ববি হাকিম, কখনো দীর্ঘ সময় মদন মিত্র, আরও অনেকে, শোভন চট্টোপাধ্যায়, তারা তো এই এসএসকেএমে ভর্তি ছিলেন। উডবার্ন ওয়ার্ড নামটা আপনারা ভোলেননি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এসএসকেএম সঠিক পরিষেবা তাকে দিতে পারবে না। ইভেন শুধু তাই নয়, আমাদের রাজ্যে নয়, সারা ভারতে এমন কোনো হসপিটাল নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখের পরিষেবা দিতে পারবে, চোখের চিকিৎসা করতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই মনে করছেন আজকের দিনে দাঁড়িয়েও। তিনি চান বিদেশে যেতে, আর সে বিদেশে যাওয়ার রাস্তা বন্ধ আপাতত কোর্টের নির্দেশে। আসুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা থাকবো। তবে কি তাহলে বিদেশ যাওয়ার পেছনে কোনো অভিসন্ধি আছে, কোনো গন্ধ পাচ্ছেন? মানে বিচারপতিরাও কি মনে করছেন যে এই বিদেশ যাওয়া আসলে চোখ দেখাতে যাওয়ার ব্যাপার নয়, অন্য কিছু ব্যাপার আছে? তো আসুন দিলীপ ঘোষ কি বলেছেন আপনাদেরকে শোনাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কি বলেছেন, বিজেপির মুখ্য প্রবক্তা দেবজিৎ সরকার তিনি কি বলছেন, আসুন 3 জনের বক্তব্য আপনাদেরকে পর পর শোনাই। আসুন দেখব। আমি কি বলবো, কোর্ট যেদিন বলবে সেদিন যাবেন। কোটি ভারতবর্ষে সব কি বিদেশে যায় চিকিৎসা করতে, নাকি তারা না বিদেশ না গেলে মরে যাচ্ছে লোকে? দেশের ডাক্তার, দেশের হসপিটাল সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। এই জন্য তো চিকিৎসা ব্যবস্থাটা আমাদের পশ্চিমবঙ্গে ডুবে গেছে। কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআই এর বেষ্টনী থেকে পেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএমে এলে ভালো, যা ডাক্তারবাবুরা আছেন পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন, তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিকরা দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো? পিসিমণির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। দিল্লি আর কোথায় যাবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাশ্রয় খোলার চেষ্টা করলে সেটা দেখতে পারেন। আমাদের এখানে তো অনেকগুলো খুললেন সেবাশ্রয়, দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ওখানে সেবাশ্রয় খোলেন কিনা। এভাবে পালানোর কোনো চেষ্টা করে তো লাভ নেই। লোকে বুঝতে পারছে, জনগণ বুঝতে পারছে উনি কি চাইছেন। চোখ দিয়ে তো সবই দেখতে পাচ্ছেন। উনি তো বলে দিচ্ছেন যে 31-এ নাকি আমাদের দেখে নেবেন। 31-এ জুলাই পেরিয়ে গেল, কিছুই করতে পারলেন না। আমার মনে হয় না ওনার কোথায় কোনো বিশ্বাসযোগ্যতা আছে। এখন তো সেসব আর নেই। এখন তো মানুষের চিকিৎসা করছে এবং মানুষরা স্বতঃস্ফূর্তভাবে সেটাকে সমর্থন করছে। এসএসকেএম বিভিন্ন সময় নির্বিশেষে, মানে রাজনৈতিক সময় নির্বিশেষে নিজেদের মান ধরে রাখার আপনার চেষ্টা করেছে। শুধু গত 15 বছর এবং তার আগে কিছু বছর এটা ব্যাপক রাজনীতিকরণ হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এরা যেতে আপত্তি কি আছে? আমরা বুঝতেই পারছি না যে অসুবিধাটা কোথায়। নিশ্চয়ই কোথাও কোনো গোলমাল আছে, বা বাইরে যেতে চাইছেন উনি, তার কোনো ন্যায্য বা অন্যায্য কোনো কারণ আছে যেখানে যেটা উনি মুখে বলতে পারছেন। ছেড়ে কাশুন, তাহলে মানুষও বুঝবে, আদালতও কোথায় বুঝবেন, এবং নির্দিষ্ট রায়। আসুন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে বাইরে যেতে চাইছেন? রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা
বিজেপি নেতা শারদ মুখোপাধ্যায় তিনি নিজে একজন চিকিৎসক, তিনি বলছেন যে এই বাইরে যাওয়া হচ্ছে আসলে ইডি সিবিআই এর সমন এড়ানোর জন্য বাইরে যাওয়া। অনেকে বলছেন ফান্ড ম্যানেজ করতে যাচ্ছেন ম্যানেজার সাহেব, ফান্ড ম্যানেজ করতে, যে আমরা সেই ধরনের কোনো কথা বলছি না, কোনো উপসংহারে আসছি না। আমরা গেস্টদের মধ্যে আলোচনার জন্য আজকের এই বিষয়টি রাখব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইরে যাওয়ার পেছনে আর কি কারণ থাকতে পারে। সত্যি কি আশঙ্কা বোধ করেই বিচার বিভাগ মানে বিচারপতিরা বা বিচারপতি তিনি যেতে দিতে চাইলেন না, বা তিনি বললেন যে এসএসকেএমে দেখান, ভারতের মধ্যে যে কোনো জায়গায় দেখান, ভারতের বাইরে নয়। আর কেনই অভিষেক মরিয়া ভারতবর্ষের বাইরে যাওয়ার জন্য? আসুন আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ডক্টর দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। স্বাগত জানাই দীপঙ্কর দাকে। স্টুডিওর বাইরে থেকে আমাদের দুজন রেসপেক্টেড গেস্ট রয়েছে, বিশ্বজিৎ দাস, আমি স্বাগত জানাবো অধ্যাপক দাসকে আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন অধ্যাপক অমিতাভ কাঞ্জিলাল, আমি অমিতাভ দাকেও স্বাগত জানাবো। আমি প্রথম শুরু করব দীপঙ্কর সরকারকে দিয়ে। বিজেপি মনে করছে ইডি সিবিআইয়ের থেকে বাঁচতে প্রায় 16টি মামলা রয়েছে অভিষেকের এগেনস্টে, সেই কারণের জন্যই তিনি পালিয়ে যেতে চাইছেন। কিন্তু আপনার কি মনে হয় যে চিকিৎসা করানোর জন্য উনি যদি ফরেনের চিকিৎসা পরিষেবা নিতে চান, তাতে কি সত্যি বিজেপির আপত্তি আছে? দেখুন, বিজেপির আপত্তি থাকার তো বিষয় না, কোর্ট জি বলেছেন একটা 16টা মামলা আছেন, তো মামলার সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকছে। বিজেপির বক্তব্য একেবারে পরিষ্কার যে কারো ব্যক্তির চিকিৎসার তার স্বাধীনতা আছে, সে যেখানে দেখাবে সেখানে দেখাতে পারে, কিন্তু এই ব্যক্তিকে কেন তার ব্যক্তির স্বাধীনতার উপরে কোর্ট হস্তক্ষেপ করেছে তার একটা মূল কারণ হচ্ছে যে ইনি অনেকগুলো মামলার তার নামে চলছে, অনেকগুলো মামলা তার তদন্ত তার নামে হচ্ছে, এবং অনেক তদন্ত তিনি দোষী সাব্যস্ত প্রমাণিত হতে পারেন বিচারকরা মনে করেন। সেই কারণে, এবং তার যে সাথে যারা ছিল, তিনি যখন সভাপতি ছিলেন, তার যে সম্পাদক ছিলেন সেক্রেটারি, সে এখন বিদেশে পালিয়ে আছে, কোথায় সেই হনুলুনা কোন দ্বীপে টিপে রয়েছেন আর কি। ওই ব্যাপারটা সেই রকমই, আমি নামটা ওই রকমই বলেছি যাতে লোকে শুনে মনে করার চেষ্টা করে। এবার এইসব দ্বীপে টিপে রয়েছে। এই ভদ্রলোক ভারতবর্ষের সাংসদ, যিনি রাস্তায় দাঁড়িয়ে মানে এখানে গুলি করার বিধান দিতেন একদিন, যিনি সেবাশ্রম খুলে মানুষের সুস্থ মানুষের পাকে নষ্ট করে দেওয়ার কার্যক্রম শুরু করেন, যিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরে নেওয়ার কথা বলতে পারে, নির্বাচন কমিশনকে বলতে পারে ভ্যানিশ হয়ে যাবেন না, আমি আপনাকে খুঁজে নিয়ে আসবো 2 তারিখের পর। কিন্তু সেই ব্যক্তিকে বিদেশে গেলে তিনি যদি আর না ফেরেন বা তিনি যদি কথার খিলাপ করে না আসেন, তখন এই মামলাগুলোর কি হবে? তখন তো আবার এই কোর্টকে দোষ দেওয়া হবে, কোর্ট অনুমতি দিয়েছিল, তারপরে বলা হয়েছিল যে বিজেপি থেকে বিজেপির সামনে দিয়ে চলে গেল, ইডি সিবিআই কেন যেতে দিল, কেন বিজেপি সে সময় আটকালো না, সে সময় বিজেপির উপর দোষ চলে আসবে। আর আজকে যখন যেতে পারছে না তখন বলছে যে কোর্ট যেতে দিচ্ছে না। আসলে এই ব্যক্তিকে অনেকটাই এমনভাবে সাসপেন্সে রয়েছে, এনার সম্পর্কে বলা মানে বলতে গেলে তো অনেক কিছু বলা যায়, কিন্তু ইয়ার টাইম নষ্ট না করাই ভালো। এর সম্পর্কে অনেক কিছু না বললে কিছুই না বললে কিছু না, এর সম্পর্কে ইয়ার টাইম নষ্ট না করাই ভালো। কারণ আগামী দিনে এনার অবস্থান তো একেবারে গারদ হবে, সেই জন্য গারদটা ঠিকঠাক আছে কিনা, সে থাকতে পারেন কিনা, শরীরটাকে সেভাবে রাখুন। এসএসকেএম ভালো জায়গা, নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে কি অবস্থা, তার চিকিৎসা থাকলে টিম হবে। তো টিম যদি দেখে যে এখানে হচ্ছে না, তারপরে টিম যদি সুপারিশ করে যে এখানে হচ্ছে না, তাকে বাইরে পাঠাতে হবে, সেদিনটাও তো আছে, তারও তো অবস্থান হতে পারে ভবিষ্যতে, কিন্তু সেখানে তিনি যাবেন না। তার লক্ষ্য কি করে পালিয়ে যাওয়া যায়। পালাতে আপনি পারবেন না ভাইপো, সামনে আপনার দিন, আপনি পালাতে পারবেন না, অপেক্ষা করুন, বুঝতে পারেন কি অবস্থায় আছেন। বিশ্বজিৎ দা, আপনি তো জানেন যে অনেক দিন আপনি আমাদের প্যানেলেও অংশগ্রহণ করেছেন। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে গেছেন, সেইবারও কিন্তু কোর্টের তাকে দ্বারস্থ হতে হয়েছিল, এবং নির্দিষ্ট যে সময়, সেই সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এসছেন। কোর্টই নির্দেশ দিয়েছিলেন যে আপনি যান এবং এই তারিখের মধ্যে আবার ফিরে আসবেন, উনি এসছেন। আপনার কি মনে হয় যে এখন এই সরকার পরিবর্তনের পর অন্ততপক্ষে এইবার কোর্টের রায়ের ক্ষেত্রে এটা কি একটু কড়াকড়ি রায় হলো, নাকি এর
পেছনে বিচারক এমন কোনো মানে সন্দিগ্ধবান হয়েছেন তিনি যে কারণের জন্য তার রায়ের ক্ষেত্রে অন্তত পক্ষে এবার একেবারে না, কোর্টের তরফে কোনো রকম অনুমতি নেই বিদেশে যাওয়ার? কি মনে হয়? দেখুন, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে কোর্ট এর আগে তাকে পারমিশন দিয়েছিল, এবার কেন দেয়নি সুনির্দিষ্টভাবে সেটা বলে দিয়েছেন যে কেন দেয়নি। তার কারণ হচ্ছে দুটো। প্রথম কারণ হচ্ছে যে 16টি যে মামলা চলছে, সেই 16টি মামলার মধ্যে 5টি মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে এবং সেখানে তার উপস্থিতি কাম্য, সেই কারণে কোর্ট তাকে যেতে দিচ্ছে না। এক। দ্বিতীয় কথা যে চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসকদের যে একটা প্যানেল, আসলে কোর্ট মানে আইনজীবী, বিচারক এবং আপনি আপনারা যারা আছেন, আমরা তো নিজেরা চিকিৎসক নই, কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষজ্ঞ যিনি, তার মতামত, কোর্টও সেই কারণে একটা বোর্ড তৈরি করে তাদের মতামত জানতে চাইছেন। দেখুন, ভারতবর্ষ চিকিৎসা বিজ্ঞানে অনেকটাই গিয়েছে, শুধুমাত্র কলকাতা তো নয়, কলকাতার বাইরে আপনি যদি দেখেন এলভি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদের, যদি দেখেন অরবিন্দ আই কেয়ার সিস্টেম মাদুরাইয়ে, শঙ্কর নেত্রালয় চেন্নাই, নারায়ণা নেত্রালয় বেঙ্গালুরু, এইমস দিল্লি রাজেন্দ্র প্রসাদ সেন্টার, এএসজি আই হসপিটাল সেন্টার, এরা সবাই ভারতবর্ষে এমন এমন চক্ষু চিকিৎসা করেছে যে এমনও দৃষ্টান্ত আছে যে বিদেশ থেকে ভারতবর্ষে এসছে, আর প্রতিবেশী দেশ অর্থাৎ নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে এসছে, তার তো অসংখ্য উদাহরণ। এখন যদি চিকিৎসকদের অনুমতি বা চিকিৎসকরা মনে করেন যে এই ইনস্টিটিউটগুলোতে হবে না, বাইরে যেতে হবে, তাহলে একজন সাধারণ মানুষ তার যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু যার বিরুদ্ধে এতগুলো মামলা হাইকোর্টে চলছে, তার হাজিরা বা তার দৃষ্টিভঙ্গিটা গুরুত্বপূর্ণ, তাকে হাইকোর্ট এটা দিতে পারে না। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে একটা হচ্ছে ভারতবর্ষের যে চিকিৎসার পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোতে সুযোগ রয়েছে তার চিকিৎসার। যদি এটা এমন হতো তার চিকিৎসা এখানে সম্ভবই নয়, একমাত্র বিদেশে সম্ভব, তাহলে আলাদা। আসলে যারা এই রাজ্যের দায়িত্বে ছিলেন তারা তো পরিকাঠামো উন্নয়নের কথা বলতেন, যে পরিকাঠামো উন্নয়ন হচ্ছে কি করে। তাহলে একটা চোখের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করতে যদি আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গে হচ্ছে না, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্য রয়েছে যেখানে বিশেষভাবে স্পেশালিস্ট আই সার্জন রয়েছে, আই চিকিৎসক রয়েছেন, অর্থাৎ তারা যদি সমাধান করতে না পারেন তখন বিকল্প ভাবনার কথা হয়। সেই জন্য কোর্ট যথাযথভাবে তার আইনের দিক দেখে তাকে যেতে বারণ করেছেন। এবং এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে হয়েছে যে সাধারণ মানুষ তাহলে কি করবে, তাদের যদি চোখের সমস্যা হয়, তাদের তো অর্থও নেই, তারা তো যেতেও পারবে না। সুতরাং ভারতবর্ষে এটা কোর্ট একটা আস্থা তৈরি করলো, যেসব চিকিৎসা বিশেষত চোখের চিকিৎসার কেন্দ্র রয়েছে, কলকাতা বলুন, নিউ টাউন বলুন, বা আমি হায়দ্রাবাদ বলেছি, চেন্নাই বলেছি, বেঙ্গালুরু বলেছি, এই সব জায়গায় যে চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে তার প্রতি আস্থা তৈরি হবে মানুষের, যে শুধুমাত্র যে কোনো চিকিৎসায় বাইরে নয়, ভারতবর্ষ অনেকটাই গিয়েছে, তাদের এখানে থাকা উচিত। বেশ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো মনে করছেন যে বিজেপি শাসিত ভারতের কোথাও চোখ দেখালে চোখ খারাপ হয়ে যেতে পারে। অমিতাভদা কি ভাবছেন? অমিতাভদার থেকে বিষয়টা একটু শুনি, আবার রাউন্ড আসবো আপনার কাছে। কিন্তু এর সঙ্গে কি আর কোনো সম্ভাবনা, মানে যেটা দীপঙ্কর দ্বারা বলছিলেন বা হেলথ মিনিস্টার বললেন শারদত্ত মুখোপাধ্যায়, যে পালিয়ে যাওয়ার সম্ভাবনা, মামলা থেকে পালিয়ে যাওয়ার সম্ভাবনা কি, কেন এই ধরনের কড়া বিধিনিষেধ দেওয়া হলো অভিষেককে, সেটা নিয়ে জানবো অমিতাভ কাঞ্জিলালের থেকে। একটা বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকুন। আমেরিকায় চোখ দেখাতে, আমেরিকায় জন হপকিন্স নামক বিশ্বের অন্যতম সেরা একটি চিকিৎসা কেন্দ্র, যদিও বা আমি যাইনি বা আমার কোনো দূর দূরান্তের কোনো রিলেটিভ কোনোদিন যাননি, আমরা যা কাগজে পড়েছি বা দেখেছি, বিখ্যাত একটি চোখের কেন্দ্র, সেখানে যাচ্ছেন। কিন্তু হয়তো বা নিন্দুকেরা বলছেন যে আমেরিকায় যাওয়ার ফ্লাইটটা ডিরেক্ট আমেরিকা যায় না ভাই, দুবাই হয়ে যায়। অমিতাভদাই, দুবাইয়ের গল্পটা কি একটু রহস্যের পর্দাফাশ করতে পারবেন নাকি? আসলে দেবাশিস, যখন আদালত কোনো মানুষের গতিবিধি, সাধারণ যে কোনো নাগরিকের গতিবিধির ওপর এইভাবে নিষেধাজ্ঞা জারি করে এবং
অত্যন্ত ন্যায্য সাংবিধানিক পরামর্শ দেয়, তার মানে সেই ব্যক্তি আদালতের চোখেও, ন্যায় প্রদানকারী সংস্থার চোখেও সন্দেহজনক। এ কথা সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়। জন হপকিন্সের মতন একটি উচ্চকোটির হাসপাতালে চোখ দেখানোর সামর্থ্য তোমারও যেমন নেই, আমারও তেমনি নেই। আমরা এসব হাসপাতালের নামই শুনেছি এবং সেখানে চোখ দেখানো বা অপারেশনের যে খরচ, সে খরচ সম্পর্কেও আমরা শুনেছি। তা দেশের কষ্টার্জিত মুদ্রা সেটা বিদেশের হাতে চলে যাবে, আমরা এমন একটি অপদার্থ স্বাস্থ্য ব্যবস্থাকে কি লালন করেছি দেশের ভেতরে? উনি যদি যেসব জায়গায় বিজেপি শাসিত রাজ্য, সেখানে যদি চোখ দেখাতে না চান বা চোখের চিকিৎসা করাতে না চান, তাহলে ওনারই তৈরি সেবাশ্রয় তো এখনও রয়েছে, সেখানে গিয়ে তিনি সেই চিকিৎসা করাতে পারেন, যে কথা শারদবাবু বলছিলেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সে কথা বলছিলেন। ফলে স্বাভাবিকভাবেই আসলে তার সমস্ত গতিবিধি যে দুরভিসন্ধিমূলক, এই বিষয়ে আদালত কিন্তু আর কোনো সংশয় রাখতে চাইছে না। তাই প্রত্যক্ষভাবে বলার ক্ষেত্রে যে ভাষা ব্যবহার হয় তাকে ঘুরিয়ে এইভাবে তারা তাকে উপদেশ দিয়েছেন। এবং সত্যি সত্যি আমরাও জানতে আগ্রহী যে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি দুর্ঘটনায়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরাও তার জন্য চিন্তিত বোধ করেছি। কিন্তু এই মুহূর্তে তার চোখের পরিস্থিতি কি, কেন এরকম প্রায় বাৎসরিক অনুষ্ঠানের মতো তাকে আমেরিকায় বারবার যেতে হবে, ভায়া দুবাই যেতে হবে? আপনারা এর আগেও মানে তথ্য মিলিয়ে দেখবেন বা অভিজ্ঞতায় আপনারা মিলিয়ে দেখবেন, কি মানে কয়েক বছর আগের ঘটনা, আমার ঠিক তারিখটা মনে নেই, দুবাই থেকে ফিরছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা বিমানবন্দরে যারা শুল্ক আধিকারিক তারা তার ব্যাগপত্র ছানবিন করতে গিয়ে কিছু প্রয়োজনের থেকে পরিমাণে বেশি ধাতু, একটু দামি ধাতু বার করে ফেলেন। এরপর যে টানটান নাটকীয়তার মধ্যে এয়ারপোর্ট থানার পুলিশ প্রায় হাইজ্যাক করার কায়দাতে তাদেরকে ওইখান থেকে তুলে নিয়ে আসেন, সেটা যে কোনো গোয়েন্দা চিত্রনাট্যকে, গোয়েন্দা সিনেমার চিত্রনাট্যকে হার মানাতে পারে। মানে অঞ্জন দত্তরা যারা ব্যোমকেশ টোমকেশ নিয়ে সিনেমা করেন তারা শিখতে পারেন কলকাতা পুলিশের সেই সময়কার সেই ভূমিকা। এবং স্বাভাবিকভাবেই ঠিক কী নিয়ে আসছিলেন দুবাই থেকে এবং কেন নিয়ে আসছিলেন, এই সমস্ত প্রশ্নের পাশাপাশি আমরা তারপরেও দেখেছি বিভিন্ন সময়তে যে দুবাইয়ের দিকে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের অভিগমনের একটা প্রবণতা আছে, এমনকি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়েরও। ফলে সবটা মিলিয়ে একটা সন্দেহভাজন পরিবেশ, একটা সন্দেহজনক পরিবেশ তৈরি হয় এইভাবে যে দুবাই তো একটি উন্মুক্ত সম্পদের রাজ্য, সেখানে যে কেউ তাদের সঞ্চিত সম্পদ জমা করতে পারেন এবং সেখানে সরকারের অ্যাজ সাচ কোনো বিধিনিষেধ নেই, যেমনভাবে সুইজারল্যান্ড অনেক আগে থেকেই সেই কারণে প্রচলিত। যেভাবে চোরাপথে ভারতীয় পয়সা নেপাল, বাংলাদেশ ইত্যাদি হয়ে হাওয়ালার মাধ্যমে মধ্যপ্রাচ্যে পৌঁছে যাচ্ছে, সেই হাওয়ালা ব্যবস্থাতে ভরসা রাখার চেয়ে প্রত্যক্ষভাবে নিজ দায়িত্বে সেটাকে এই সমস্ত কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া, যেখানে এই টাকাগুলো, এই কালো টাকাগুলো সঞ্চিত থাকবে এবং তারা নিশ্চিন্ত থাকবেন যে ইডি সিবিআই বাড়িতে যতই রেড করুক, যতই ছানবিন করুক, খোঁজখবর তল্লাশি চালাক, আসলে তারা হাতে কিছুই পাবেন না। ওটা বোকা পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ে, কিংবা ওই যে সাহাবাবু পুকুরে মোবাইল ফেলে দিলেন, টাকা ফেলে দিলেন, কিংবা কারোর বাড়ির তলা থেকে মাটির তলার ঘর, এইসবের আর এত নাটকীয়তার প্রয়োজন হবে না। কারণ সম্ভবত দুর্নীতি কুলসম্রাটের উপার্জনের পরিমাণটা এতটাই বেশি যে তিনি সেটাকে কোথায় কিভাবে গচ্ছিত রাখবেন সে বিষয় নিয়ে কিন্তু তার একটি বড় নেটওয়ার্ক ইতিমধ্যেই কাজ করছে। এবং স্বাস্থ্য পরীক্ষার নামে বা অন্যান্য যে কোনো কারণেই হোক, তিনি বা তার পরিবারের লোকজন মাঝে মাঝেই সেই নেটওয়ার্কে গিয়ে মাতব্বরি তদারকি দেখভাল করে আসেন যে যেখানে যা রাখা আছে তা ঠিকঠাক আছে কিনা, অন্তত যোগাযোগটুকু উত্তরাধিকার এবং নিজেদের অধিকার বজায় রাখবার জন্য এইটা তাদেরকে নিয়মিত করতে হয়। নইলে আমার সত্যি সত্যি জানবার ইচ্ছে থাকে যে আমাদের দেশের কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের চোখের সমস্যা আছে, চশমা পরেন, কারোর ছানির সমস্যা আছে, ছানি কাটানো হয়েছে, দুর্ঘটনায় চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন মানুষের সংখ্যাও কিছু কম নয়। তাদের মধ্যে কতজন বার্ষিক চোখ পরীক্ষার জন্য এত উচ্চকোটির হাসপাতালগুলোতে গিয়ে পড়ে থাকেন আমার খুব জানার ইচ্ছে আছে। তো
স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আজকে শুধু সাধারণ মানুষের মনে নয়, সাধারণ মানুষ বা মিডিয়ার মনে সন্দেহ নয়, হাইকোর্টকেও সন্দিহান করে তুলছে। হাইকোর্টও মনে করছে যে তার এই আমেরিকা যাত্রা নিতান্তই স্বাস্থ্যের কারণে নয়, তার উপরে যে নথি তিনি দাখিল করছেন সেই নথিতে যেমন ডাক্তারের রেজিস্ট্রেশন নেই, একই রকমভাবে এই চিকিৎসাকাল সম্পর্কেও সুনিশ্চিতভাবে কিন্তু বলা নেই যে আমরা সাধারণত ধরুন যখন বিভিন্ন সেমিনারের কাজে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ হয় বা বিদেশে যাওয়ার সুযোগ হয়, আমাদের কিন্তু সরকারকে ঘোষণা দিয়ে যেতে হয় যে আমি এই এত দিনের জন্য অমুক দেশে যাচ্ছি, বা সেখান থেকে যদি সীমান্ত বদল করে অন্য কোনো দেশে যাই তাহলে সেখানেও কত দিনের জন্য যাব, কতদিন সেখানে থাকবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এ এক অদ্ভুত ব্যাপার যে তিনি যে ঘোষণা দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে চোখের চিকিৎসা কেন, মানে বেশ একটা প্রশস্ত সময়ের ব্যাপার যে তিনি দেশের সীমানার বাইরে চাইছেন, এবং সেটা পুরোটাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কাটাবেন কিনা সে বিষয়ে কিন্তু খুব স্পষ্ট ঘোষণা সেখানে নেই। স্বাভাবিকভাবেই সে বিষয়গুলো সংশয়ের অবতারণা করে বই কি। সাধারণ মানুষ তো আমরা, কিন্তু আদালত তো অনেক বেশি সূক্ষ্ম পর্যবেক্ষণধারী একটি প্রতিষ্ঠান, ফলে তার নাকে যখন সন্দেহের গন্ধ ঠেকেছে স্বাভাবিকভাবেই তারা তার গতি রোধ করেছেন, এবং যে বিকল্প পদ্ধতিতে চিকিৎসার কথা তারা বলেছেন, সত্যি সত্যি যদি দেশের সেরা চক্ষু চিকিৎসকদের নিয়ে, রাজ্যের যদি তার পছন্দ না হয়, দেশের সেরা চক্ষু চিকিৎসকদের নিয়ে একটি বোর্ড গঠন করে তার চোখের বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে এবং কত ঘন ঘন তার চিকিৎসার পুনর্নবীকরণ দরকার হবে, এই বিষয়টা যদি নিঃসন্দিহান হয়ে একটি রিপোর্ট আমরা ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী জানতে পারি আদালতের বদান্যতায়, সেটা তার জন্য যেমন মঙ্গল হবে, আমাদের জন্য অনেক বিষয়ের পর্দা সরিয়ে দেবে বইকে চোখের সামনে থেকে। একদম। আমি একটা বিরতি নেব, বিরতির পরে আমরা আরেকবার দীপঙ্করদার থেকে জানবো যে এই ধরনের সম্ভাবনা আর সন্দেহ তৈরি হচ্ছে, এবং এবার কিন্তু বিচার ব্যবস্থাও মনে করছেন, যেটা অমিতাভদা খুব সুন্দর অসাধারণ বললেন প্রথমটা, যে বিচার ব্যবস্থাও এবার মনে করছে যে তিনি সন্দেহাতীত নন। অর্থাৎ খানিকটা এই সুযোগে হয়তো বা গা ঢাকা দেওয়া বা ওই মোটামুটিভাবে সম্পত্তিকে ম্যানেজ করা, এই সব কারণ হয়ে থাকতে পারে, এগুলো শোনা যায়। কিন্তু আমার হচ্ছে মানে প্রশ্ন এখানে যে তদন্তকারী সংস্থারও কিন্তু অতি দ্রুত তদন্ত করে এই সমস্ত বিষয় একটা এন্ড দরকার, কারণ এই যে অভিষেক চ্যাপ্টার, এটা কিন্তু একটা রিমেইন আনক্লোজড একটা চ্যাপ্টার হয়ে ক্রমাগত চলে যাচ্ছে, এবং দিনের পর দিন হয়তোবা এটা একটা সাবজেক্ট হচ্ছে। দীপঙ্করদা চাইছেন না এয়ার টাইম লস করতে, কিন্তু আমাদের বাই দ্য ওয়ে হচ্ছে। পাশাপাশি সুমিত রায়, তিনিও একেবারে পুরো অদৃশ্য। এই যে হনেলুলু দ্বীপ বললেন, হনেলুলু তো না, ভানাটুর, এই ভানাটুরে গিয়ে বিনয় মিশ্র ভ্যানিশ, তার মানে এই চ্যাপ্টারটা কি ভ্যানিশ হয়ে যাবে? মানে ওই আবার আজকে দাঁড়িয়ে সুজয় কৃষ্ণর ভদ্রের কথা মনে পড়ছে, সাহেব অবধি পৌঁছানো কারোর সম্ভব হবে না। গলার স্যাম্পেল দিলেন, সাহেবও দিলেন, উনিও দিলেন, কিন্তু তারপরে তার ম্যাচ করানোর কাজটা, মানে জিনিসগুলো এত জটিল হয়ে যাচ্ছে কেন? কি এমন হিমশৈল রয়েছে যেটাকে ভাঙতে পারা যাচ্ছে না? নাকি আন্টার্কটিকার ওই বরফের হিমবাহগুলো, যেগুলো ভাঙলে পৃথিবীর জলস্তর বেড়ে যাবে আর স্থলের প্রাণীরা বিপদে পড়বেন, জলের প্রাণীরা ডাঙায় উঠবে? এরকম ঘটনা নয় তো? এই যে আনক্লোজ চ্যাপ্টার, যেটা শেষই হচ্ছে না, শেষ হবে কবে? প্রশ্ন আমার নয়, প্রশ্ন আম জনতার, আর 5 জনের 10 জনের, তারা জিজ্ঞেস করছেন। ঠিক আছে, এইটা হচ্ছে আগে দরকার। আসুন দীপঙ্করদা কি বলবেন সেটা শুনবো, কারণ ভারতবর্ষের মধ্যে থেকে আমি যা খুশি তাই করবো এটা তো হতে পারে না। 2014 সাল থেকে কেন্দ্রে বিজেপি সরকার, 2026 সালে 3 মাস হয়ে গেল রাজ্যেও বিজেপি সরকার। প্রশ্নের উত্তর দেবেন বিজেপির দীপঙ্কর সরকার। দীপঙ্করদা, আপনার কি মনে হয়, মানে অভিষেকের এই খেলাটা কতদিন চলবে? দেখুন, এই ভাইপোর তো পালিয়ে যাওয়ার কৌশল হিসাবে এই আদালতের কাছে চোখ দেখানো একটা অছিলাম। এই চোখটা দেখাতে হবে, যেতে হবে, মানে বিশ্লেষণে যে বিষয়গুলো এলো সেগুলোকে মানে পুনরাবৃত্তি না করে একটা জিনিস তো পরিষ্কার, যে ভারতবর্ষের সারা পৃথিবী থেকে ডাক্তার দেখাতে ভারতবর্ষে আসে। আপনি খোঁজ দিয়ে দেখুন, আমি এখন ভুল বলছি কিনা। এবং তার কারণ হচ্ছে গিয়ে না না, সেটা ডাক্তারের, আমি ডাক্তার ভারতবর্ষ এমস আছে অনেক আছে, একটু আগে আমি বলছি সেটাই যাচ্ছি, বিশ্বজিৎ দা 4-5টা নাম বলে দিল, নেত্রালয়ের নাম বলে দিল। তা আমার কথা সেটা না, আমার কথা এই যে ভাইপো কেন্দ্রিক কনফিউশনটা দূর হবে কবে, যে উনি আসলে কি করেছে। ঠিক,
কি করেছেন আপনি শুরুতেই বলছিলেন 16টা মামলা, আমি বলেছি 16 না, আজকে আমি আরো কাগজ দেখলাম, আমি আরো দেখলাম 17টা মামলা। 17টা। আমি বলেছি যে এই সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি ঘটবে। এই ব্যক্তি এই যার কথা বলছেন এরা তো একের পর এক মানে সুকীর্তি লোকের আসে আর এনার কুকীর্তি আসছেন, যে কুকীর্তিগুলো একেবারে বাংলার মানুষের কাছে আমরা বলতাম তখন বলতো যে না বিজেপি শুধু রাজনীতির জন্য বলছে। আজও কিন্তু আজকে ব্যাপারগুলো কোর্ট- অভিযোগ আকারেই রয়েছে। অভিযোগ না, এবার কোর্ট সেগুলো আজও। হ্যাঁ একদম কোর্ট তার ব্যবস্থা, কোর্ট তার পদ্ধতির মাধ্যমে, বিচার বিভাগ তার পদ্ধতির মাধ্যমে তার বিচার কার্য সম্পাদন করছে। এবার বিচার কার্য সম্পাদন করার জন্য যে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, দেখুন আপনি আমি যেখানেই যাই না কেন ভারতের বিচার বিভাগকে মান্যতা দিয়েই আমাদেরকে যেতে হবে বিচার কার্য করতে গেলে। ফলে স্বাভাবিকভাবে বিচার বিভাগ তার পদ্ধতিগতভাবে চলছে এবং তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে বলেছে, সেই তদন্তকারী সংস্থার তদন্তের উপর নির্ভর করেই বিচার কার্য সম্পাদন হচ্ছে। এবার এই ব্যক্তিকে, যিনি ভারতবর্ষের সাংসদ, কিন্তু তিনি যে যে কুকীর্তিগুলো করেছেন কোর্টের কাছে একের পর এক তার কেস বলুন আর যে তদন্ত বলুন সেগুলোকে উপস্থিত হওয়ার ক্ষেত্রে আজকে দাঁড়িয়েছে। আপনি বলছেন দ্রুত করতে হবে, আমিও বলছি, আমরা বিজেপি সবার আগে বলেছি বা এখনও বলছি যে যত দ্রুত সম্ভব তাকে এই বিচারগুলোর থেকে যে বিচারে নিষ্পত্তি করার জন্য যে রায়, সেই রায় প্রদান করুক কোর্ট, করে তার বিরুদ্ধে যে ব্যবস্থা হওয়া উচিত সেটা হোক। কারণ বাংলার অনেক মানুষের এই রক্ত, বিজেপি কর্মীদের রক্ত এবং সাধারণ মানুষের চুষে খাওয়া, বেকারদের চাকরি কেড়ে নেওয়া, কয়লা বালি পাথর, এই গরিব মানুষের যে প্রাপ্তি ছিল সেটাকে না দিয়ে আত্মসাৎ করে যা যা সম্পদ করার এই ব্যক্তি করেছেন। যে এই বাংলায় একটা ভারতবর্ষের মতন একটা যে প্লেনে শুধুমাত্র দিল্লি থেকে কলকাতা আসতে গিয়ে 33 কোটি টাকা তার খরচ হয়, তাহলে বুঝে দেখুন যে গরিবের পার্টি পিসিমণি নাকি তুলে নাকি কৌটো নিয়ে পার্টি সৃষ্টি করেছিলেন, তাহলে 33 কোটি টাকা শুধু দিল্লি থেকে কলকাতা আসার জন্য আপনি আমি বড় জোর বন্দে ভারতের টিকিট ব্যালেন্স করে দিল্লিতে যেতে পারি কিনা তাই ভাবছি। আর ওনার ক্ষেত্রে এই অবস্থা, তাহলে এই ব্যক্তির বাইরে কোথায় কি সম্পত্তি আছে? দুবাই যুগ থেকে শুরু করে আপনি বলছেন দুবাইয়ের যোগ আছে, সেই যোগ সূত্র ধরে ওখানে বিনয় মিশ্র কোথায় আছে, সেই বিনয় মিশ্রের সাথে যোগাযোগ করতে যাচ্ছেন কিনা, টাকা পয়সা যেগুলো রেখেছেন গচ্ছিত সেগুলো সঠিক আছে কিনা, কিছু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, কিছু আবার দলীয় ক্ষেত্রে আবার যারা এসেছেন তাদের সাথে তারাও সম্পত্তির ভাগ চাইছেন, আবার বাইরে যেগুলো গেছে সেগুলোর ভাগ যাতে না চেয়ে বসেন। এই অবস্থায় তিনি যাচ্ছিলেন তার সম্পত্তিকে টিকিয়ে ঠিকঠাক আছে কিনা রক্ষা করার জন্য আমরা মনে করি। ফলে সেই অবস্থায় কোর্ট যে বারণ করেছে, কোর্ট যে যেতে দেয়নি, কোর্টকে বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে, ধন্যবাদ জানাই এবং দ্রুত একটা মামলার রায় প্রদান করে। আপনিও চাইছেন যে মামলার রায় প্রদান হোক? আপনি কেন, আমাদের দল সবসময় আমরা বলছি না হলে দ্রুত মামলার রায় প্রদান করে একটা না একটা কিছু শোনান এই ব্যক্তির বিরুদ্ধে, যিনি এই বাংলায় এত বড় অন্যায় বাংলার মানুষের পরে, এত যুব সমাজের পরে সর্বনাশ করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা কি। দীপঙ্কর দা তার বক্তব্যে যতবার রক্ত শোষা শব্দটা ব্যবহার করেছেন তাতে আমার বারবার করে ভ্যাম্পায়ারের কথা মনে পড়ে যাচ্ছিল। এখন ব্যাপার হচ্ছে সেই ভ্যাম্পায়ার ইংরেজি একাধিক চলচ্চিত্র আমি ছোটোবেলায় খুব ইন্টারেস্টিংলি দেখতাম ছবিগুলো, ভয় লাগতো যে তাতে হ্যাঁ ভয় তো লাগতোই এবং সেগুলো রাতের বেলায় দেখলে আরও বেশি ভয় লাগতো। এখন ব্যাপার হচ্ছে উনি তো সকালবেলায় 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে এমন ভাষণ দিচ্ছেন যাতে মনে হচ্ছে এখনও রাজ্যে পরিবর্তন হয়নি, বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকার রয়েছে। না কল্যাণবাবু দেখে কি সব বলে রাগে ডাকে না, কল্যাণবাবু ভাষণ দিচ্ছেন, মঞ্চে ওঠে এমনভাবে হাঁটাচলা করছেন, কল্যাণবাবু বিরক্ত হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে এই যে ডেসপারেট অ্যাপ্রোচ বিশ্বজিৎ, এর পরেও গাড়ির বনেটে উঠে বলছে দাদা, না সে গাড়ির বনেট তো নির্বাচনী প্রচারের আগে, মানে নির্বাচনী প্রচারের সময় উনি উঠেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল। উনি হেলিকপ্টার থেকে ঝুলে বললেও আপনার কিছু বলার ছিল না, তখন হেলিকপ্টার থেকে ঝুলতে ঝুলতে যদি বলতেন তখনও বলার ছিল, আমার যে কোনো স্টান্ট করতে পারতেন। আমার কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক কিন্তু আজও অভিযুক্ত। এই যে প্রমাণ হওয়াটা আজকের দিনে, কারণ উনি কোর্টে বলতেই পারেন যে আমার এগেনস্টে সব অভিযোগ রয়েছে, আমাকে কেন, আমি একজন সাধারণ মানুষ, আমি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হব। বিশ্বজিৎ, প্রথম কথা যে অভিযোগ যে কোনো কারোর বিরুদ্ধে করা যায় এবং সেই রাজনৈতিক অভিযোগ বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু দেখবেন যে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাকে তো প্রমাণ করতে হবে সে নির্দোষ, খালি যে অভিযোগ করছে সে প্রমাণ করবে সে দোষী এমন নয়।
এবং আমরা এখনো পর্যন্ত আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা আছে। সেই কারণে প্রত্যেকেই যে শাসক এবং বিরোধী তারা সবাই কিন্তু বিচারের উপরে নির্ভর করে আছে, যে এই বিচারে যদি মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা যাওয়ার জন্য যোগ্য এবং তার সত্যি যাওয়া প্রয়োজন, এবং সেই সঙ্গে সঙ্গে যে মামলাগুলো হয়েছে, আপনারা 16 কি 17 বলছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টে 5টি মামলা রয়েছে। বিচারপতিরা আজকে রায় দেওয়ার সময় বলেছেন ওই 5টি মামলা অত্যন্ত অডিও পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি। তার উপস্থিতিও একান্ত কাম্য। সেই দিক থেকে দেখতে গেলে দেখতে হবে যে একজন নাগরিক হিসাবে তার তো অধিকার থাকতেই পারে, সে তো দাবি করতেই পারে, এবং তার দাবিটা কতটা মানে আইনসঙ্গত সেটা দেখার জন্য হাইকোর্টে যাওয়া হয়েছে। এবং সত্যিকারে এটা তো সাধারণ মানুষের প্রশ্ন উঠবে যে তারা জানতে চাইবে যে এমন কি হয়েছে যে তাকে এখানে চিকিৎসা করানো যাচ্ছে না, বাইরে যেতে হচ্ছে। কোনো রাজনৈতিক যোগ বা বর্তমান শাসক দল যেটা মনে করছেন যে রাজনৈতিক অভিশোধ, সেই অভিজ্ঞতিতে তিনি এই রাজ্য বা এই দেশ ছাড়তে চাইছেন। আসলে ব্যাপারটা যখন রাজনীতির বাইরে গিয়ে আইনের কাছে চলে যায়, তখন আইন ব্যবস্থা দেখেন যে এটা সত্যি এটা কতটা জাস্টিফাই, যে এটা সত্যি দেওয়া উচিত কিনা। কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো এটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তি বা নাগরিক অধিকার হিসাবে তিনি আদালতে যেতে পারেন, মানে এই দাবি করতে পারেন তিনি যেতে চান চিকিৎসার জন্য, এটা যেমন জাস্টিফাই, ঠিক তেমন ভাবে আদালতও যে প্রশ্নগুলো আজকে তুলেছে সেই প্রশ্নগুলো কিন্তু রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টিও বিশ্বাস করে, এবং এই প্রশ্নগুলো সাধারণ মানুষের একটা অংশ। আপনি দেখেছেন যে নতুন সরকার গঠন হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেমেছিল বা বেরিয়েছিল, তার উপরেও যে আক্রমণ হয়েছিল, ডিম ছুঁড়ে মেরেছিল, এগুলো জনরোষ বলে চালানো হয়েছে। এবং সত্যি কথা বলতে কি যে কি এমন ঘটলো যে রাজনৈতিকভাবে তাকে এখান থেকে যেতে হবে, এটা শোনার অপেক্ষায় রয়েছে রাজ্যের মানুষ, যে সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন হোক। কারণ আমাদের এটাই দুঃখের যে আমাদের দেশের বিচার ব্যবস্থা এটা টাইম নেয় অনেক, অর্থাৎ লেন্দি, টাইম টেকিং লিঙ্গার্ড প্রসিডিউর। একদম। আমি অমিতাভদার কাছে আসবো। অমিতাভদা, টুলু মণ্ডলকে ধরা হলো, তার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ির থেকে 28.50 কোটি টাকা পাওয়া গেল, কেজি সোনা পাওয়া গেল। সূত্র কি বলছে যে তার সঙ্গে মানে এমন কার সঙ্গে যোগাযোগ রয়েছে যে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছিল। আবার কি দেখা যাচ্ছে নিয়োগ দুর্নীতি, সেই ক্ষেত্রেও কার নির্দেশে কাজ করেছিল, সুজয় কৃষ্ণ ভদ্র প্রসঙ্গ উঠে আসলো, সাহেব প্রসঙ্গ উঠে আসলো, কিন্তু আর অভিষেককে ধরতে পারা গেল না। আপনি পুরো নিয়োগ দুর্নীতি বলুন, একাধিক নেতামন্ত্রী গ্রেপ্তার হচ্ছে, টাকা কার কাছে গিয়েছিল, হাওয়ায় এটা উঠছে যে সবের মাথায় কামাক স্ট্রিট, তাই না? আমি অন্যান্য আরও একাধিক দুর্নীতি বলি, যে আপনি এই ভয়েস স্যাম্পেল টেস্ট বলুন, আমি থ্রেট করছি মানুষকে যে আমি একে দেখে নেব তাকে দেখে নেব, সেই স্যাম্পেলও টেস্ট হলো। আবার আমরা যদি আমি নিয়োগের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে কাকুর স্যাম্পেলও টেস্ট হলো। একটা অডিও চ্যাট পাওয়া গিয়েছিল যেখানে তদন্তকারীরা দেখছেন কাউকে একজন তিনি অভিষেক বলে বলছেন, কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের স্টুডিওর ক্যামেরাম্যান অভিষেক চক্রবর্তী নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বোঝা যাচ্ছে না, সেখানেও গলার আওয়াজ পাওয়া গেল। এই সব কিছুর পরেও আজ অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন? আমি আসবো একটা বিরতির পর, ফিরে এসে অমিতাভ কাঞ্জিলালের থেকে তার রাজনৈতিক বিশ্লেষণ শুনবো। দেখুন, উনি তদন্তকারী নন, উনি বিচারকও নন, ওনার আনিত হয়েছে। তার মানে যে দলটা দলীয় স্তরে শুদ্ধিকরণের কাজ করছে, এই রাজ্যকে শুদ্ধিকরণ তাদের একটা মোটো থাকবে, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু বাধাটা কোথায় হচ্ছে, যেখানে এই বন্দ্যোপাধ্যায় পরিবারের যুবরাজের প্রতি ব্যবস্থা নিতে গিয়ে সমস্যা হচ্ছে। তা তো বটেই। সবচেয়ে মজার কথা, একটু আগে যে প্রসঙ্গটাতে আমরা কথা বলছিলাম, দেখো প্রায় 16টি মামলায় তিনি অভিযুক্ত। 16টি মামলা যদি একই দিনেও বা মানে শোনার চেষ্টা করেন কোনো বিচারক বা আলাদা আলাদা কোর্টে রয়েছে, তাহলে ওই 16টি মামলাতে তার হাজিরা আবশ্যক। কিন্তু তাহলে তিনি বাইরে যাওয়ার পরিকল্পনা এইভাবে করছেন কেন এত বড় সময়ের জন্য? এটা একটা সন্দেহ তৈরি করে বই কি। পাশাপাশি এইমাত্র যে প্রসঙ্গটা তুললে, এটা খুব দরকারি ছিল, এবং
সকলের কাছে বার্তাটা যাওয়া দরকার ছিল। বিভিন্ন মঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য বলছিলেন যে কাউকে রেওয়াত করা হবে না, আপনি বিজেপি সদস্য হলেও হবে না, তৎকাল বিজেপি যারা হয়েছেন বা বিজেপির পতাকা নিয়ে যে ছদ্ম তৃণমূলেরা কাজ করছেন তাদের কাউকেই ছাড়া হবে না, আইনের পথে চলবে এবং কঠোরভাবেই এই সমস্ত অন্যায়কে দমন করার চেষ্টা করা হবে। আমরা বেশ কয়েকজন সমালোচক বলতে শুরু করেছিলেন এটা মুখের কথা, এটা কার্যত তেমন কিছু হওয়ার নয়, কিন্তু নিচুতলা থেকে সে কাজটা কিন্তু শুরু হয়েছে। তার কারণ সবচেয়ে আগে নিচুতলাতেই এই পচনটা ধরতে আরম্ভ করে, যখন সেটা আস্তে আস্তে ক্রমাগত উপরের দিকে উঠে আসতে থাকে। নিঃসন্দেহে তার পেছনে ওপরতলার প্রশ্রয় থাকে, না হলে নিচুতলায় এত তাড়াতাড়ি পচন পৌঁছয় না। কিন্তু এই যে গোড়াতেই এই দুর্নীতির প্রবণতাকে, এই ক্ষমতার অপব্যবহারের প্রবণতাকে নির্মূল করবার বা নিয়ন্ত্রণ করবার যে চেষ্টা বা সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি, সেটা নিঃসন্দেহে আমাদের মধ্যে আশা জাগাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইনের অনুশাসন আবার ফিরে আসবে। একই সঙ্গে দলীয় স্তরের কর্মীরা, ক্ষমতাসীন দলের দলীয় স্তরের দলীয় কর্মীদের ভেতরে একটা আত্মবিশ্বাস এবং অহমিকা খুব দ্রুত কাজ করতে থাকে। এদের অধিকাংশকেই খুব বেশি দায়িত্ব নিতে হয় না, দেশ চালানোর, রাজ্য চালানোর, জনপরিষেবার দায়িত্ব তেমনভাবে নিতে হয় না। মিছিলের পেছনে মুখে থেকে গেলেন, মুখ মিলিয়ে রাখলেন ভিড়ের মধ্যে, এবং তার মাধ্যমে একটি যদি মিডিয়ায় ছবি চলে আসলো সেটাকেই ব্যবহার করে নিজেদের রাজনৈতিক পরিচিতি দেখিয়ে এই নিচুতলায় গিয়ে এই বদমাইশিগুলো করেন। মানে আপনি বলতে চাইছেন যেটা তৃণমূলের কালচার ছিল, বিগত প্রায় মানে 3টে সরকারের সময় থেকেই দেখেছে। না, শুধু তৃণমূলী কালচার কি করে বলি দেবাশিস, বাম আমলেও এই জিনিস আমরা দেখেছি। মানে সরাসরি দলীয় ঝান্ডা নিয়ে মিছিলে পেছন দিকে থেকে যাচ্ছেন, অন্য কোনো দায়িত্ব নিতে হচ্ছে না, অথচ লোকাল কমিটিতে দাদাগিরি, স্থানীয় স্তরে গিয়ে পঞ্চায়েত এবং অন্যান্য জায়গাগুলোতে দাদাগিরি, এই জিনিসগুলো আমরা বাম আমলের শেষ দিকেও দেখতে পেয়েছি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা শুধু তৃণমূলী কালচার বললে হবে না। এই সুযোগ সন্ধানী প্রবণতাটা এইটা মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির একটা অঙ্গ হয়ে উঠেছিল। তৃণমূলের আমলে অবশ্যই সেটা বাড়াবাড়ি জায়গায় চলে গেছে, সেইটে আবার যাতে মানে পুনঃস্থাপিত না হয়, ফিরে যেন না আসে, তার জন্য এই পদক্ষেপটা অত্যন্ত দরকারি ছিল। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে বার্তাটা গেল, এই বার্তাটার মাধ্যমে কিন্তু দল এবং প্রশাসন দুইয়ের মনোভাব স্বচ্ছ হয়ে স্পষ্ট হয়ে ধরা দিল যে দলের সুনামের দায়িত্ব বর্তায় দলের সকল স্তরের কর্মীর ওপরেই। ওপরতলায় দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ত্রীরা তারা ছোটাছুটি করবেন জনগণের জন্য, বিভিন্ন প্রকল্পকে কার্যকর করবার জন্য, জনসমর্থনকে দলের অনুকূলে রাখবার জন্য তারা প্রাণপাত করবেন। আর নিচুতলায় সাধারণ মানে স্বার্থের মানুষেরা তারা তাদের নিজস্ব সংকীর্ণ স্বার্থের জন্য দলকে বদনাম করবেন। এই জিনিস হতে দেওয়া যায় না। তাই দলীয় শৃঙ্খলা ওপর থেকে নিচ পর্যন্ত একরকমভাবে কঠোর হওয়া উচিত। আমি জাস্ট দলীয় শৃঙ্খলা নিয়ে এখানে দীপঙ্কর সরকার রয়েছেন, আমি ডক্টর সরকারকে একবার জিজ্ঞেস করেই গেলাম। দেখুন, এটা আপনারাও তো চাইছেন, আমরা বারবার থেকে চাইছিলেন। ভারতীয় জনতা পার্টি সব সময় বলেছে পার্টি উইথ দ্য ডিফাইন। আমরা যে অন্যান্য রাজনৈতিক দলের মতো নই, আমরা যে দেশকে সেবা করা এবং রাষ্ট্রহিতে জনহিতে কাজ এবং পরম বৈভবশালী ভারতবর্ষের কল্পনা করার জন্যই এবং পরম বৈভবশালী ভারতবর্ষকে তৈরি করার জন্যই যে ভারতীয় জনতা পার্টি কাজ করে, সেটাই লক্ষ্য। এবং এই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার, দেখুন নিচুতলার কথা যেটা বলছিলেন, স্বাভাবিকভাবেই আজকে 250 নয়, সংখ্যাটা অনেক বেশি, অনেকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এবং দলীয় স্তরে যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তার মাথায় দলীয় সভাপতি আছে এবং বয়োজ্যেষ্ঠ আমাদের দলীয় নেতৃত্ব যাদের দায়িত্ব দেওয়া আছে, প্রতাপ ব্যানার্জির মতন একজন অভিজ্ঞ ব্যক্তিকে এই কাজের দায়িত্ব দেওয়া আছে। এবং আমরা ইতিমধ্যেই এই সংখ্যাটা অনেক বেশি, তাদের কাছে জানতে চাওয়া হয়েছে তোমার বিরুদ্ধে এই অভিযোগ এসেছে, তুমি বলো তোমার বিরুদ্ধে এলো কেন, এবং তুমি এই অভিযোগ সম্পর্কে তোমার সত্যতা যাচাই করার জন্য তাকে সময় দেওয়া হচ্ছে। যার এই উত্তর গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না, যার বিরুদ্ধে প্রমাণ হচ্ছে, সেই জন্য এই 22 জন কর্মীকে
নিষ্কৃতি দেওয়া হয়েছে, তোমরা এখনো দলীয় স্তরে কোনো কাজ করবে না, দলের সাথে তোমাদের যোগাযোগ নেই, তোমরা এত বছরের জন্য বা এত দিনের জন্য এত মাসের জন্য দলের বাইরে থাকবে। এই যে বার্তা, তার মাধ্যমে কি হবে, যে অন্যায় করতে গেলে তাকে ভাবতে হবে একবার থেকে দুবার যে আমার বিরুদ্ধে, এখনকার দিনে দেখুন একটা মোবাইল ফোনেই আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে কোনো রকম তথ্য সঙ্গে অভিযোগ সঙ্গে দলীয় ছবিসহ স্তরে পাওয়া পৌঁছে যেতে পারে, হ্যাঁ। ছবি সহ যে কোনো স্তরে দলীয় স্তরে চলে যেতে পারে। এবং এখন মানুষের বাড়িতে, রাস্তাঘাটে সিসিটিভি ক্যামেরা, যেখানে ঘটাচ্ছেন, যেখানে ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছেন, সেখান থেকে ছবি তুলে বসবেন। কোনো জায়গায় মন্দির তৈরি করার জন্য মানুষের জমি নেওয়া হবে, একদম। দেবতা কখনো বলেনি আমি জোর করে গিয়ে জমিতে বসে পড়বো, ঠিক। কখনো দেবতা বলেনি। তার মানে- এই এক শ্রেণীর লোক তাদের প্রভাবকে স্বার্থ সিদ্ধি করতে গেলে, আপনার ঠিক, সাথে ঠিক, আমার রাগ আছে, আপনার জমিটা নিতে হবে, একদম। এই স্বার্থ সিদ্ধি করার জন্য দলকে কাজে লাগাচ্ছে। একদম। আর ভারতীয় জনতা পার্টিকে এভাবে লাগানো যায় না। একদম। যারা আজকে লাগিয়েছেন, যারা আজকে নিষ্কৃতি হয়েছেন, যাদের নিষ্কৃত করা হয়েছে, একদম। তারা টের পাচ্ছেন যে কি ভুলটা কত ধানে করেছেন। কত চাল। অবশ্যই তাই, রাজনীতির যে সমীকরণ মানুষের কাছে খানিকটা অভ্যস্ত হয়ে গিয়েছিল বিজেপি, তার মধ্যেই এই যে বললেন দীপঙ্কর দাদা, পার্টি উইথ ডিফারেন্স, সত্যি কি সেটা প্রমাণ করতে পারবে আগামী দিনে? তার শুরুটা কি হলো আজকে থেকে, এটা সময় বলবে। কিন্তু মাথায় রাখতে হবে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে শুধু অভিযোগ থাকলে হবে না, প্রমাণ করার দায়িত্ব কিন্তু প্রশাসনের।